রাশিয়া ইউক্রেন যুদ্ধের শিকড় অনেক গভীরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইউরোপের সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। অন্যদিকে পশ্চিমাদের কী অবস্থা? ব্রিটেন, জার্মানি, ইতালিতে জায়গায় যুদ্ধবিরোধী প্রতিবাদ ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, একটা যুদ্ধ যা রাশিয়াকে ধ্বংস করার জন্য শুরু করা হয়েছিল। আজ তারাই বরবাদ হয়ে গেছে। এই পুরো যুদ্ধটাই একটা চক্রান্ত ছিল, ইউই দ্বারা, যেখানে ইউক্রেনকে বকরা বানানো হয় বলি দেওয়ার জন্য। রাশিয়া তো যুদ্ধ করতে চায়নি। আপনারা হয়তো অনেকেই জানেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক ছিল। সোভিয়েত ইউনিয়নের সময় ইউক্রেন তার অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ভেঙে গেলে ইউক্রেন স্বাধীন হয়। ২০১৩ সাল পর্যন্ত একে অপরকে ভাই বলত। কিন্তু ইউই নিজের স্বার্থে রাশিয়া ও ইউক্রেনকে সতেলা ভাইজে পরিণত করে দেয়। শীতল যুদ্ধের পর ন্যাটো পূর্ব ইউরোপের দিকে সম্প্রসারিত হয়েছে। ১৯৯৯ ও ২০০৪ সালে পোল্যান্ড, হাঙ্গেরি, বাল্টিক দেশগুলোর মতো প্রাক্তন সোভিয়েত প্রভাবিত দেশ ন্যাটোতে যোগ দেয়া। রাশিয়া এটিকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে। ২০০৮ সালে বুখারেস্ট সম্মেলনে ন্যাটো ঘোষণা করে যে ইউক্রেন ও জর্জিয়া ভবিষ্যতে সদস্য হতে পারে। রাশিয়া এটিকে লাল রেখা হিসেবে চিহ্নিত করে এবং বলে যে এটি তাদের সীমান্তে পশ্চিমা সামরিক উপস্থিতি বাড়াবে। পুতিন বারবার বলেছেন, ন্যাটোর এই সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করতে উৎসাহিত করেছে। ২০১৪ সালের ময়দান বিপ্লবে পশ্চিমের পরোক্ষ সমর্থন ছিল বলে রাশিয়া দাবি করে। এই বিপ্লবের ফলে রাশিয়াপন্থী রাষ্ট্রপতি ক্ষমতাচ্যুত হন, যা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য ছিল। যুদ্ধ শুরুর আগে ২০১৪-২০২২ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছে, যা রাশিয়ার দৃষ্টিতে উস্কানিমূলক। পশ্চিমারা রাশিয়ার সঙ্গে কূটনৈতিকভাবে সমঝোতার চেষ্টা করেনি। যুদ্ধের আগে পুতিন ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার লিখিত গ্যারান্টি চেয়েছিলেন, কিন্তু পশ্চিমারা তা প্রত্যাখ্যান করে। এটি সংঘাত এড়ানোর সুযোগ হারিয়েছে বলে মনে করা হয়। শীতল যুদ্ধের পর রাশিয়াকে পশ্চিমা জোটে একীভূত না করে বরং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করেছে, যা পুতিনের জাতীয়তাবাদী মনোভাবকে জাগিয়েছে। পশ্চিমের নিষেধাজ্ঞা ও চাপ রাশিয়াকে কোণঠাসা করেছে। এই সব কারণে রাশিয়াকে সামরিক পথ বেছে নিতে বাধ্য করেছে। ক্রিমিয়া ও দোনবাস। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে নিজের সঙ্গে সংযুক্ত করে এবং পূর্ব ইউক্রেনের দোনবাসে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয়। এটি ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধের ভিত্তি তৈরি করে। পুতিন দাবি করেন তিনি রুশভাষী জনগোষ্ঠীকে নাৎসিদের হাত থেকে বাঁচাতে এই বিশেষ সামরিক অভিযান শুরু করেছেন। রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% ভূমি নিয়ন্ত্রণে এনেছে, যার মধ্যে ক্রিমিয়া ২০১৪ সালে এবং দোনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার কিছু অংশ রয়েছে। এই অঞ্চলগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্রিমিয়া কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌঅবস্থান শক্তিশালী করেছে। আজব সাগরে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে, যা রাশিয়ার বাণিজ্য ও সামরিক কার্যক্রমের জন্য সুবিধা দিচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া জ্বালানি রপ্তানি থেকে লাভ করেছে। যুদ্ধের পর তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ২০২২ সালে রাশিয়া জ্বালানি বিক্রি থেকে প্রায় $২২৭ বিলিয়ন আয় করে, যা আগের বছরের তুলনায় বেশি। চীন, ভারত ও তুরস্কের মতো দেশ রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে। ভারতের আমদানি ২০২১ সালের তুলনায় ২০ গুণ বেড়েছে। পশ্চিমা বাজার বন্ধ হলেও রাশিয়া এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে। চীন এখন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং রুশ রুবল ও চীনা ইউয়ানে লেনদেন বেড়েছে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমদানি কমে যাওয়ায় রাশিয়া নিজস্ব শিল্প ও কৃষি উৎপাদন বাড়াতে বাধ্য হয়েছে। এটি দীর্ঘমেয়াদে তাদের স্বনির্ভরতা বাড়াতে পারে। পুতিন এই যুদ্ধকে পশ্চিমের বিরুদ্ধে লড়াই হিসেবে প্রচার করেছেন। এতে রাশিয়ার জনগণের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে এবং তার সমর্থন কিছুটা শক্তিশালী হয়েছে। রাষ্ট্রীয় প্রচারণার মাধ্যমে তিনি অভ্যন্তরীণ বিরোধীদের দমন করতে সফল হয়েছেন। মিত্রদের শক্তিশালী সমর্থন। চীন, ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। ইরান ড্রোন সরবরাহ করছে আর চীন অর্থনৈতিকভাবে পাশে দাঁড়িয়েছে। এটি রাশিয়ার বিচ্ছিন্নতা কমিয়েছে, সামরিক উপকার যুদ্ধের উন্নত করতে সাহায্য করতে পারে। নতুন অস্ত্র যেমন হাইপারসনিক মিসাইল পরীক্ষার সুযোগ পেয়েছে। প্রতিরোধ ক্ষমতা। পশ্চিমের অস্ত্রের বিরুদ্ধে লড়াই করে রাশিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে এবং দুর্বলতা চিহ্নিত করতে পেরেছে। এই যুদ্ধের কারণে ইউরোপে অর্থনৈতিক ও জ্বালানি সংকট দেখা গেছে। ইউরোপ রাশিয়ার তেল ও গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল ছিল।
যুদ্ধের পর রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেয় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আমদানি বন্ধ হয়। উদাহরণস্বরূপ নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধ হয়ে যায়। ফলে গ্যাস ও বিদ্যুতের দাম আকাশচুম্বী হয়। ২০২২ সালে ইউরোপে গ্যাসের দাম ৪০০% পর্যন্ত বেড়ে যায়। জার্মানি, ইতালির মতো দেশে শিল্প উৎপাদন কমে যায়। ইউরোপ এখন আমেরিকা, কাতার ও নরওয়ে থেকে বিকল্প জ্বালানি আমদানি করছে। কিন্তু খরচ বেশি এবং অবকাঠামো তৈরিতে সময় লাগছে। জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে ইউরোপে মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৩ সালে ইউরোজোনে মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে যায়, যা দশকের মধ্যে সর্বোচ্চ। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। যুক্তরাজ্যে হিট অর ইট, গরম করা নাকি খাওয়া, নামে একটি প্রবাদ চালু হয়েছে, কারণ অনেকে শীতকালে গরম করার খরচ বহন করতে পারছে না। খাদ্য সংকট, ইউক্রেন ও রাশিয়া বিশ্বের গম, ভুট্টা ও সূর্যমুখী তেলের বড় রপ্তানিকারক। যুদ্ধের কারণে এই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে খাদ্যের দাম বেড়েছে। বিশেষ করে দক্ষিণ ইউরোপের দেশগুলো, যেমন স্পেন, ইতালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি জার্মানির মতো শিল্পকেন্দ্রিক দেশে জ্বালানি ঘাটতির কারণে কারখানা বন্ধ হয়েছে বা উৎপাদন কমেছে। এটি ইউরোপের অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিয়েছে।